ধন্যবাদ। সালামু আলাইকুম উপস্থিত শিক্ষার্থী এবং আইসিটি অলিম্পিয়াড টিমের সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা অলমোস্ট আজকে এখানে অ্যাটেন্ড করেছি 39 জন। তো আশা করি তোমরা সবাই, শিক্ষার্থীরা বিশেষ করে, তোমরা সবাই ভালো আছো। আর আইসিটি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আইসিটি অলিম্পিয়াডের সাথে আছো এবং একটা দারুণ একটা, তোমাদেরকে যদি আমি পার্সেন্টেজ বা রেশিও বলি, যে সারা বাংলাদেশে 9-10 এর স্টুডেন্ট এখন যদি আমার মনে হয় যে 6-12 লক্ষ বা তার থেকে বেশি হবে সাধারণত অ্যাভারেজে। সো এতগুলো স্টুডেন্টের মধ্যে তোমরা এই 40 জন আইসিটি অলিম্পিয়াডের ক্লাস করতেছো এবং রেজিস্ট্রেশন করেছো, পাশাপাশি এটাতে অংশগ্রহণ করবে এবং এই রেজিস্ট্রেশন করার ফলে তোমরা একটা নির্ধারিত অনেকগুলো পিডিএফও পেয়েছো বই আকারে, যেগুলো তোমরা একটু পড়াশোনা করবে বাসায়। সো এইগুলোতে তোমরা এই 6-12 লক্ষ স্টুডেন্টের মধ্যে কিন্তু অনেকটা অ্যাডভান্স এগিয়ে গেলা প্রতিযোগিতায় এখন থেকেই। সামনের দিনগুলোতে হয়তো আরো এগিয়ে যাবা। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ জীবনের কর্মজীবনে ভালো প্রফেশনে যেতে তোমরা সার্বিকভাবে এগিয়ে থাকবা। হ্যাঁ, এগুলো নিতে হয় স্টুডেন্ট লাইফে, যেগুলো সুযোগ সুবিধা হাতে পাওয়া যায়, যেগুলোতে অংশগ্রহণ করার জন্য সুযোগ আসে, সেগুলো সবগুলোতে অংশগ্রহণ করার জন্য যদি তোমার মানসিক শক্তি থাকে, তো স্বাভাবিকভাবে এগুলো করা দরকার বা প্রয়োজন। ঠিক আছে, তো আমরা একটু আলোচনায় টপিকে চলে যাই। যে আজকের টপিক আমাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তোমাদের অলরেডি সিলেবাস দেওয়া হয়ে গেছে এবং সিলেবাসের অন্তর্ভুক্ত যে পিডিএফ বই, সেটাও তোমরা অলরেডি পেয়ে গেছো। আমরা একটু আলোচনা করব। যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা সবার লাস্টে 10 মিনিট সময় পূর্বেই ক্লাস শেষ করব। ওই 10 মিনিটে তোমাদের মধ্য থেকে আমরা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, সমাধান করব। ঠিক আছে? আর এর মধ্যে যদি কোনো প্রশ্ন তৈরি হয় আমার আলোচনার মধ্যে, চেষ্টা করবো আনমিউট করে আমার পারমিশন নিয়ে একটু কথা বলার, আর না হলে লিখে রাখার, যে শেষ 10 মিনিটে আমরা একটু আলোচনা করে নিব। ঠিক আছে সবাই? ওকে, আমরা একটু স্লাইড শোতে চলে যাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকিও। দেখা যাচ্ছে আমার স্লাইড? একজন? ইয়েস স্যার। ইয়েস স্যার। আজকের টপিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ রেজা, প্রভাষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আমার বাসা রংপুরে। আর তোমরা অনেকেই আছো এখানে রংপুর বা বাংলাদেশের, সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে। আশা করব তোমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সেশন 2 তে খুব ভালোভাবে অংশগ্রহণ করবা, খুব ভালো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করবা এবং ফাইনাল রাউন্ডে আমি যদি চাই তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। প্রোগ্রামিং ভাষার সংজ্ঞা সম্পর্কে একটু আইডিয়া দিই। প্রোগ্রামিং ভাষা হলো কম্পিউটারের সাথে যোগাযোগের মাধ্যম। একটা নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করে কোড লেখা হয়, যা কম্পিউটারকে নির্দেশ দেয়। প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমরা নির্দিষ্ট নিয়ম এবং সিনট্যাক্স অনুসরণ করে কোড লিখি। বলতে পারো যে স্যার কোড কি? কোড হচ্ছে ইংরেজি বা কোনো নাম্বার বা ইংরেজি লেটার একটা নির্দিষ্ট ফরম্যাটে কোনো একটা ভাষা লেখা। যেমন আমরা বাংলায় লিখলে একটা ধরন বা একটা স্ট্রাকচার মেনটেন করে লিখি, আবার ইংরেজিতে লিখলে আর একটা স্ট্রাকচার মেনটেন করে লিখি। ঠিক প্রোগ্রামিং এর ক্ষেত্রেও বিভিন্ন রকম প্রোগ্রামিং ভাষা আছে। প্রত্যেকটার জন্য একটা ডিফল্ট স্ট্রাকচার আছে, একটা গঠন আছে, ওই গঠন অনুযায়ী লিখতে হয়। ওকে, এটাকে আমরা কোড বলে থাকি। যে আমি ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লিখছি, এটাকে আমরা বলি প্যারাগ্রাফ। হ্যাঁ, বাংলায় একটা ফরম্যাট লিখছি 2 পাতা 3 পাতা, এটাকে বলি আমরা এসে বা রচনা। সো প্রোগ্রামিং যদি কম্পিউটারে লিখি, এটাকে বলা হয় কোড। আমি বুঝাতে পারছি কোডটা কি? আমার কথা শোনা যাচ্ছে? কেউ তো বলো একজন। শোনা যাচ্ছে। জি, কথা শোনা যায়। আমরা স্লাইডের একদম প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমরা নির্দিষ্ট নিয়ম ও সিনট্যাক্স অনুসরণ করে কোড লিখি, যা কম্পাইল বা ইন্টারপ্রেট করে কম্পিউটার বুঝতে পারে। এইখানে কম্পাইল বা ইন্টারপ্রেট, এই কথাটা করে কম্পিউটার বুঝতে পারে, এই কথাটাতে একটু হিস্ট্রি আছে। যেমন একটু আগে আমি একটা ক্লাস নিলাম, সেখানে এটা একটু আলোচনা করছি, একটা এক্সাম্পল দিয়েছি। কেউ কি ছিলা ওই ক্লাসটাতে? আমার কেউ দেখেছো একটু আগে যে ক্লাসটা নিছি 6:30টার সময়? জি না স্যার।
আচ্ছা, তো এখানে কম্পাইল না স্যার করে কম্পিউটার বুঝতে পারে এই বিষয়টাতে যেটা আমি আলোচনা করে বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে কম্পাইল করা বা ইন্টারপ্রেট করাটা কি, কম্পিউটার কম্পাইল বা ইন্টারপ্রেট না করে বুঝতে পারে না কেন। তো তোমাকে মনে করো এখানে যারা যুক্ত আছো এখানকার মধ্যে কোনো একজনকে আমি জাপানে পাঠাইলাম, তো জাপানে পাঠানোর পর সে ইংরেজিও জানে না, জাপানিজ ভাষাও জানে না, সো তাদের সাথে কথা বলবে কেমনে বা তাদের সাথে কমিউনিকেশন করবে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি তার সাথে কাকে পাঠালাম, একজন ব্যক্তিকে পাঠালাম যে ইংরেজি এবং জাপানিজ ভাষায় খুব ভালো। সো জাপানি ব্যক্তি যে তার সাথে কমিউনিকেশন করতে জাপানি যে ভাষায় কথা বলতেছে, ওই ভদ্রলোক এই কথাটা শুনে আমাকে আবার বাংলায় রিপিট করতেছে, আমি আবার বাংলায় বললে ওই জাপানি লোকটাকে সে আবার জাপানিজ ভাষায় বুঝাই দিচ্ছে। এই যে মাঝখানে একজন ভদ্রলোক আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। কম্পিউটারের সেম, আমরা যখন প্রোগ্রামিং কোড লিখি বিভিন্ন ভাষায় লিখে থাকি, সাধারণত ম্যাক্সিমাম ভাষা বলতে ইংরেজি ভাষায় লিখে থাকি। তো ইংরেজি ভাষা কিন্তু কম্পিউটার সরাসরি বোঝে না, প্রত্যেকের নিজস্ব একটা ভাষা আছে। আমাদের নিজস্ব ভাষা কি বলেন? বাংলা হ্যাঁ, আমাদের নিজস্ব বাংলা। ভাষা বাংলা। বাংলায় কেউ কিছু বললে আমরা খুব তাড়াতাড়ি বুঝি, এবং আমাদেরকে যদি ইংরেজিতেও কেউ কিছু বলে আমি আমার ব্রেন ওটাকে বাংলায় কনভার্ট করে যে ও হ্যাঁ ভদ্রলোক তো আমাকে এটা বললো, আমি আবার বাংলায় ওটা উত্তর বানিয়ে আবার আমার ব্রেনকে বলি এটাকে ইংরেজি বানাও, তারপরে আবার আমরা ইংরেজিতে বলি। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, আমাদের বাংলা হচ্ছে আমাদের ভাষা। সো এই যে আমি আমার নিজের ভাষাটা খুব ইজিলি বুঝি, কম্পিউটারের এরকম একটা নিজস্ব ভাষা আছে। কেউ কি বলতে পারবেন কম্পিউটারের ভাষায় কয়টা অক্ষর? দুইটা বাইনারি কম্পিউটার ভাষা। তোমাদের মাঝে ট্যালেন্ট আছে, হ্যাঁ, কে বলেছে তোমরা তা জানো না? কম্পিউটার হচ্ছে মাত্র দুইটা অক্ষর, 0 আর 1, এই দুটো দিয়েই জানে। ওকে বাইরে ভাই, সো কম্পিউটার যখন তার নিজস্ব ভাষায় রূপান্তর করতে চায় বোঝার জন্য, তখন এই জিনিসগুলোর দরকার হয়, কম্পাইল বা ইন্টারপ্রেট। এটা হচ্ছে কম্পাইল বা ইন্টারপ্রেটের হিস্ট্রি। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা আরো পরে জানবো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কম্পিউটার কিভাবে প্রোগ্রামিং কাজ করে থাকে কম্পিউটারে। প্রথমে আমরা কোড লিখি। ওকে, ভেরি গুড। এখানে একটা কোডিং এর এক্সাম্পল দেওয়া আছে, সি এর এক্সাম্পল দেওয়া আছে। সি নামে একটা প্রোগ্রামিং ভাষা আছে, কেউ হয়তো আজকেই প্রথম শুনছো, কেউ হয়তো অনেক আগে থেকে জানো। সো এই প্রোগ্রামিং ভাষার একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার মেনটেন করে জাস্ট লেখা হয়েছে। প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্রাকচার আছে, ডিফল্ট বা ডিফল্ট স্ট্রাকচার থাকে। হ্যাঁ, সো সি প্রোগ্রামিং ভাষার একটা ডিফল্ট স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার মেনটেন করে এই দুটা লাইন লেখা হয়েছে। আসলে এটা কিছুই না, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লেখা প্রিন্ট করার জন্য এই প্রোগ্রামটা লেখা হয়েছে। সেই প্রোগ্রামটা লেখার পর এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি যা কিছু লিখবো এখানে তাই প্রিন্ট হবে। তো আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়ে গেছে। এখানে দেখো সি প্রোগ্রামিং এ প্রায় 1 2 3 4 5টা লাইন লেখা আছে, তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা, আমরা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ একটা, এটাকে হেডার ফাইল বলা হয় বা লিঙ্ক সেকশন বলা হয়। হ্যাঁ, ইন্টিজার মেইন, এরপরে হচ্ছে প্রিন্টএফ একটা ফাংশন, আউটপুট ফাংশন, এটার মাধ্যমে একটা স্ট্রিং অর্থাৎ একটা সেন্টেন্সের পার্টকে প্রিন্ট করা গেল। সো এটা ইম্পর্টেন্ট না প্রোগ্রামিং ভাষাটা কি দিয়ে লিখছি, তার থেকে আমাদের জানতে হবে আপাতত যে আমরা কোড লিখতে পারি কম্পিউটারে এভাবে, এটাকে বলা হয় কোড। কোড লেখার মাধ্যমে আমরা প্রোগ্রামিং ভাষায় নির্দেশনা তৈরি করলাম। কম্পিউটার এটা কি করলো, এই ইংলিশ লেখাটা যে প্রোগ্রামিং কোডটা আমি লিখছি সেটাকে 0 1 এ রূপান্তর করলো, কম্পাইল করে বা ইন্টারপ্রেট করে এটাকে 0 1 এ রূপান্তর করলো। 0 1 এ রূপান্তর করার পর কম্পিউটার বুঝতে পারলো ও এটা তো এটা বলছে, তো আমি এটা ফলাফলে দিয়ে দিই, লাইক দিস, সে এটা ফলাফলে দিয়ে দিল। বেসিক্যালি এটার একটা আরো একটা মজা আছে, একটা এক্সাম্পল দেওয়া যায়। সে কি এক্সাম্পল দেওয়া যায়? আচ্ছা, তোমাদের স্কুলের পাশে ঝালমুড়ির দোকান নাই? জি আছে। Yes, sir. আছে, sir. তোমার ঝালমুড়ি খাও না মাঝে মাঝে? Yes, sir. একজন বলতো নাই ঝাল স্যার, নাই নাই। কি কি দেয়? মুড়ি, চানাচুর, তেল। হ্যাঁ, কে নাম বলো, যে কে বললা যে মুড়ি চানাচুর তেল? মৌনতা। হ্যাঁ, মৌনতার জন্য একটা গিফট থাকবে যদিও ফাইনাল পর্যন্ত যায়, আর আমি তো ফাইনাল রাউন্ডে যাব, গেলে দেখা হলে ওদের একটা গিফট থাকবে। যাই হোক, গিফটটা ছোট বড় যাই হোক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চানাচুর তারপরে ঝাল দেয়। এই যে প্রত্যেকটা জিনিস একটা পটের মধ্যে রাখে ওই ঝালমুড়ি ম্যান। হ্যাঁ, উনি ওখান থেকে এখান থেকে এখান থেকে চানাচুর এগুলো নিয়ে রাখে, এগুলো হচ্ছে ইনপুট।
প্রোগ্রামিং এ যে আমরা ইনপুট দেই এগুলো হচ্ছে ইনপুট, এবং ঝালমুড়ি ম্যান তখন ওই পটটাতে সব একসাথে মিক্স করে ওটাকে মিক্স করে ফেলে। এইটা হচ্ছে প্রসেসিং হওয়া, প্রসেসিং হচ্ছে, এবং ফাইনালি একটা সুন্দর প্যাকেটে তোমাকে ঝালমুড়িটা ঢেলে দিয়ে দেয়। তো এটা হচ্ছে ফলাফল প্রিন্ট করা। সো মূলত আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলোর মেইন ফিচার বা মেইন স্ট্রাকচার হচ্ছে এটা, ইনপুট রিসিভ করা, প্রসেসিং করা এবং আউটপুট দেওয়া। সো ফাইনালি আমাদের প্রোগ্রামিং গুলোরও মূল কাজ হচ্ছে অনেকটা এরকম, যে আমরা এমন একটা প্রোগ্রামিং কোড তৈরি করব যার মাধ্যমে কম্পিউটার আমার কাছ থেকে ডকুমেন্ট চাইবে, সেই ডকুমেন্টটা সে নিবে, নিয়ে প্রসেস করবে, সার্বিকভাবে প্রসেস করার পর ফলাফলটা আমাকে প্রিন্ট করে দিবে। আমি কিন্তু প্রোগ্রামিংটা বানাইছি, আমি কিন্তু কম্পিউটারে সেভ করছি, কম্পিউটার কিন্তু প্রোগ্রামিংটা বানায় নাই, কম্পিউটার প্রোগ্রামিংটা সেভ করে নেই, আমি বানাইছি, আমি আবার এটার মাধ্যমে একটা কার্য পদ্ধতি হাসিল করে নিচ্ছি। শুধুমাত্র স্যার একটা কথা বলতাম, বলেন। কমেন্ট সেকশনে কয়েকজন খুব ঝামেলা করতেছে, আপনি একটু যদি এটা বন্ধ করে দিতেন, আচ্ছা, ডিস্ট্রাকশন হচ্ছে। অফ করে দেওয়া হয়েছে এটা, আইসিটি অলিম্পিয়াডের টিম যারা ভাইয়া ভাইয়া আছেন একটু দেখবেন। অফ করে দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। অফ করে দেওয়া হয়েছে বাবা। আচ্ছা, সো ফাইনালি হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পর এটা প্রসেস হচ্ছে এবং আমরা ফলাফল প্রিন্ট করছি। এটাই হচ্ছে প্রোগ্রামিং এর মূল টার্গেট, এটাই হচ্ছে আমাদের সাধারণত নির্দেশনা দেওয়া এবং নির্দেশনা নেওয়া প্রোগ্রামিং এর ক্ষেত্রে। যাই হোক, আমরা পরবর্তী সেকশনে চলে যাব। পরবর্তী স্লাইডে এটাই আলোচনা করা আছে, যেটা আমি বললাম যে প্রোগ্রামিং ভাষার যে মৌলিক প্রক্রিয়াটা সেটা হচ্ছে প্রথমটা ইনপুট, ব্যবহারকারী থেকে ডেটা গ্রহণ করা বা ইউজারের কাছ থেকে ডেটা গ্রহণ করবে, তারপর এটা প্রসেসিং করবে, এটা বিশ্লেষণ করবে, প্রক্রিয়াকরণ করবে, হ্যাঁ এভাবে কাজ করবে। কাজ করার পর ফাইনালি যে প্রসেসিং দেওয়া হয় বা যে প্রসেসের জন্য রেডি থাকে প্রোগ্রামিংটা, সেই প্রসেস অনুযায়ী একটা আউটপুট দিবে, চূড়ান্ত ফলাফল দিবে। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর মৌলিক প্রক্রিয়া। তাহলে প্রোগ্রামিং এর মৌলিক প্রক্রিয়া তিনটা, ইনপুট, প্রসেসিং, আউটপুট। এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। কিছু জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এখানে উল্লেখ করা হলো, এক একটা ভাষার কাজ এক এক রকম, এগুলো ভাষার আবার অনেক বিশদ কার্যক্রম আছে, অনেক বিশদ কার্যক্রমের মাধ্যমে এক একটা ভাষাকে হজম করতে হয় বা এক একটা ভাষার উপর কোর্স থাকতে হয়। সো এগুলো প্রত্যেকটা ভাষা শেখা অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে একটা মানুষের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট, তবে আয়ত্ত করে ফেলে মানুষ। মানুষের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই, চেষ্টা করলেই সম্ভব। সো বাই দ্য ওয়ে, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি প্লাস প্লাস আর এসকিউএল, রুবি এইসব ছাড়াও আরো অনেক প্রোগ্রামিং ভাষা আছে। এগুলো কিছু কাজ দেওয়া হলো, তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, বা তোমাদের কাছে যে বইটা দেওয়া হয়েছে পিডিএফ, সেখানে এগুলোর নাম এবং এই ব্যবহারগুলো এভাবে দেওয়া আছে। তো এগুলো সম্পর্কে, নাম সম্পর্কে এবং ব্যবহারগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা, যাতে করে তুমি এমসিকিউ তে ভালো করতে পারো। এবার আসি প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো যে এটা একটা নির্দেশনা কম্পিউটারকে দেওয়া, যার মাধ্যমে আমরা ফলাফল পেতে পারি ইনপুট দিয়ে, বা ইনপুট দেওয়ার মাধ্যমে প্রসেসিং হয়ে আমার কাছে ফলাফল চলে আসে। এই প্রোগ্রামিং ভাষা যুগে যুগে যারা তৈরি করেছে একটা নির্দিষ্ট সময় পর পর, সেইগুলোকে সবগুলোকে সংমিশ্রণ করে দুটি লেভেলে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিম্ন স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এটা বাংলা বললাম আর কি জাস্ট। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজে এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ, কেন এটা মেশিন ল্যাঙ্গুয়েজ? মেশিন এটা সরাসরি বুঝতে পারে। মেশিন বলতে এখানে বোঝানো হয়েছে কম্পিউটারকে বা ডিভাইসকে। ডিভাইস যে ভাষাটা সরাসরি বুঝতে পারে সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা এটা আমাকে অলরেডি ফিডব্যাক দিয়েছো যে ডিভাইস কোন ভাষাটা সরাসরি বুঝতে পারে, 0-1 তোমরা বলেছো। তোমাদের কথার উত্তরেই আমি বলছি হ্যাঁ, 0-1 কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই 0-1 কে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আচ্ছা, কম্পিউটার যেটা সরাসরি বুঝতে পারে সেটাতে কি আর কোনো অনুবাদক দরকার আছে? না স্যার। না স্যার। হ্যাঁ, তুমি যেমন বাংলা বুঝতে পারো, তোমার কি কোনো দোভাষী দরকার আছে যে বাংলা আমাকে বুঝাই দিবে, অমুকজন বাংলায় বলবে? লাগবে না, তুমি সরাসরি বাংলা বুঝতে পারো। সো ভাইরা ভাই এরকম, কিন্তু জাপানে গেলে তোমার দোভাষীর দরকার আছে, সে তোমাকে বুঝাই দিবে জাপানিজ কথায়, যদি তুমি জাপানের ভাষা না জানো। সো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0-1 দিয়ে লেখা একটা ভাষা যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই কম্পিউটার এখানে কোনো ধরনের অনুবাদক প্রোগ্রাম দরকার নাই। অনুবাদক প্রোগ্রামের ইংলিশ হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম, কোনো ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম প্রয়োজন হয় না।
মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আরেকটু বলি, এটা তোমাদের পিডিএফ এ বা আমার এই স্লাইডেও নাই, তারপরে আমি একটু বলি, শেয়ার করি। মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা হয় 01 দিয়া। 01 দিয়ে যখন আমরা কোনো কোড লিখবো, সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ 01 দিয়ে যদি 1 কোটি বার তোমাকে লিখতে বলি 01 লেখো তো দেখবা যে কখন 0 এর জায়গায় 1 দিয়ে দিছো তোমার মন নিজেই অজান্তে, তাই না? এরকমটা ঘটবে না? জি স্যার। Yes, sir. তো 01 দিয়ে লিখলে জি স্যার, জি। 1 আর 1 এর জায়গায় 0 এটা নিজের অজান্তেই লেখা হয়ে যেতে পারে। এবং কোথায় এই 0 এর জায়গায় 1 লিখছি আর 1 এর জায়গায় 0 লিখছি, এটা খুঁজে বের করা অনেক কঠিন, তাই না? কোটি কোটি 01 এর মাঝখানে কোনটায় আমি 0 এর জায়গায় 1 দিছি আর 1 এর জায়গায় 0 দিছি, সো ডিফিকাল্ট ফাইন্ড আউট করা। সো ভুল করা খুব সহজ এবং ভুল সংশোধন করা খুব কি কঠিন। রাইট। তাহলে কঠিন। ল্যাঙ্গুয়েজ 01 দিয়ে লেখা হয়, এই কারণে এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। পয়েন্টগুলো দেখো, এমনিতেই মনে থাকবে। মেশিন ল্যাঙ্গুয়েজ 01 দিয়ে লেখা হয়, এই জন্য এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। 01 দিয়ে লেখা হয় বলে কম্পিউটারে প্রোগ্রামিং এ ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি, আর ভুল হয়ে গেলে সেই ভুল সংশোধন করা আবার অনেক কঠিন। দেখছো, 4-5টা সেন্টেন্স মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের হয়ে গেল। তাই আমি এরপরে চলে আসি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয় না, 01 দিয়ে লেখা হয় না। এটা কিছু নেমোনিক কোড দিয়ে লেখা হয়। নেমোনিক কোড বলতে একটা ওয়ার্ডের মূল কিছু অংশ, যেমন সাবট্রাকশন মানে বিয়োগ, সাবট্রাকশনের মূল একটা অংশ হচ্ছে সাব, এসইউবি। এই সাবটাকে বলা হয় নেমোনিক কোড। এডিশন, এডিশন মানে যোগ, এই এডিশনের অ্যাড, ADD অ্যাড একটা মূল কোড, এটাকে বলা হয় নেমোনিক কোড। ওকে, তারপরে ডিভিশন, ডিভিশনের DIV, এটা হচ্ছে ডিভিশনের একটা মূল অংশ। সো এই এগুলোকে বলা হয় নেমোনিক কোড। এই নেমোনিক কোড ব্যবহার করে যখন প্রোগ্রামিং লেখা হয় তখন ওটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে, নেমোনিক কোড গুলো তো সাধারণত ইংলিশ লেটার দিয়ে লেখা হচ্ছে, আর ইংলিশ লেটার তো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, কম্পিউটার বুঝতে পারে শুধুমাত্র 01। সো বেসিক্যালি কম্পিউটারকে প্রয়োজন হবে এই নেমোনিক কোড ইংলিশ লেটার গুলোকে 01 এ রূপান্তর করতে। আর নেমোনিক কোডকে অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য যে ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলা হয়। আমার সেন্টেন্সটা ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার আরেকবার বলেন প্লিজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো মেশিন সরাসরি বুঝতে পারে না, তাই তো? এটা তো শিওর। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কম্পিউটারকে তো বুঝতে হবে যে কি লিখছি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটারকে বুঝতে হলে কম্পিউটারের একজন দোভাষী দরকার। দোভাষী বলতে অনুবাদক প্রোগ্রাম দরকার, যে কম্পিউটারকে বুঝাই দিবে বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দিবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে একজন ভদ্রলোক থাকেন, যে ভদ্রলোকের নাম হচ্ছে অ্যাসেম্বলার। যদিও এটা ভদ্রলোক না, হ্যাঁ, আমি বোঝানোর জন্য বলতেছি যে একজন ভদ্রলোক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য একটা প্রোগ্রামার থাকে, যে প্রোগ্রামের নাম হচ্ছে অ্যাসেম্বলার। জি স্যার। জি স্যার। এরপরে চলে যাই আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা হয়ে গেল মোটামুটি, আবার আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে যাব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা নাম শুনি এখন, C++, হ্যাঁ, জাভা, তারপরে হচ্ছে পাইথন। এই ল্যাঙ্গুয়েজ গুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো কি করা হয়? এগুলো ইংলিশ লেটার দিয়ে লেখা হয়। আমরা যে ইংলিশ সেন্টেন্স ব্যবহার করি, ইংলিশ ওয়ার্ড গুলো ব্যবহার করি ABCD Z পর্যন্ত, এগুলো দিয়ে সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা হয়। এর সাথে কিছু নাম্বার ব্যবহার করা হয়, কিছু সাইন ব্যবহার করা হয়, স্পেশাল সাইনও ব্যবহার করা হয়। ঠিক আছে, স্পেশাল সাইনের মধ্যে হ্যাশ আছে, নাম্বারের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত আছে। এই ধরনের কিছু মিক্স করে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখতে থাকি। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ দিয়ে লেখা হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কম্পিউটার সরাসরি বুঝতে পারবে? স্যার একজনকে একটু মিউট করে দেন, ওনার সাউন্ডে পারবে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ লেটার দিয়ে লেখা হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কম্পিউটার সরাসরি বুঝতে পারবে? না। না স্যার। তো
কি দরকার? ট্রান্সলেটর প্রোগ্রাম দরকার। এটার জি। জন্য যে ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করা হয়, ওই যে আমরা সেকেন্ড স্লাইডে পড়ছিলাম দুইটা নাম, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার। এই দুইজন ভদ্রলোক, এই দুই ভাই ব্যবহার হয় সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার ক্ষেত্রে। আমি বুঝাতে পারছি? Yes, স্যার স্যার Yes, sir. Yes, ও, sir. এখন বলতে পারো স্যার ওরা দুই ভাই একই কাজ করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। দুই ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি, ব্যাপারটা কি? দুই ভাই একই কাজ। এই টপিকটা অলরেডি আমাদের স্যার বইয়ে আছে। কম্পাইলার একসাথে করে সবগুলোকে, আর ইন্টারপ্রেটার একটা একটা করে করে। ভেরি গুড। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? স্যার জিবা মাইমুনা রোশনি। জেবা মাইমুনা রোশনি, থ্যাংক ইউ। তোমরা তো অনেক জানো দেখি, আমি একটু আগে একটা ক্লাস নিলাম, এত সুন্দর উত্তর দিতে পারেনি বাচ্চাগুলা। হ্যাঁ, এই 6:30 থেকে 7:30। তোমরা আবার ঠিক এই উত্তরগুলো দিতে পারতেছো, থ্যাঙ্কস। তোমরা একটু পড়াশোনার মধ্যে আসো, ভেরি গুড। এরকম করে নিজেদেরকে যাচাই করবা, সবসময় পড়াশোনার মধ্যে থাকবা, সবকিছু জানার চেষ্টা করবা এবং কম্পিটিশন গুলোতে অ্যাটেন্ড করবা। দেখবা যে তোমাদের নলেজ, মানুষের ব্রেন কিন্তু এমন একটা জিনিস, তুমি যত পরিশ্রম করে ওটাকে ইউজ করতে পারবা ততখানি তুমি এটাকে গেইন করতে পারবা, তত কিছু জানতে পারবা। মানে অবাস্তব, অসম্ভব যে এটা আমি পারবো না, না এটা আমার দ্বারা হবে না, দেখবা যে হয়ে যাবে। তোমার ম্যাথের ক্ষেত্রে দেখবা যে অঙ্কটা তুমি ভয় পাচ্ছ, করতেছো না, ততদিন পর্যন্ত ওটা কঠিন। যখন তুমি 2-3 বার ওই অঙ্কটা খাতায় লিখলা, পরের দিন দেখবা যে ওইটাই মনে হয় সবচেয়ে সোজা, এমনটা না? জি স্যার। জি জি স্যার। লাইক দিস। সো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, কিছু টপিক এখানে আলোচনা করা আছে। 1 নম্বর ভেরিয়েবল। ভেরিয়েবল হলো একটা নাম যা মেমোরিতে কোনো ডেটা বা মান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। ডেটা টাইপ, আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে সাধারণত ডেটা টাইপ ব্যবহার করে থাকি, ভেরিয়েবল ব্যবহার করে থাকি। ডেটা টাইপ হচ্ছে আমি কোন ধরনের তথ্য কম্পিউটারের প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট দিতে চাচ্ছি, অথবা কোন ধরনের তথ্য আমি আউটপুট পেতে পাচ্ছি, এইটার উপর ডিপেন্ড করে আমাকে ডেটা টাইপ সাজাতে হয়। ডেটা টাইপ যেমন মনে করো, এক্সাম্পল হিসাবে দিলাম যে আমি কোন ধরনের মানুষকে কোন জায়গায় রাখতে চাই, এই জন্য কিন্তু আমার আলাদা আলাদা করে সিকোয়েন্স করে বাসার টাইপ মেনটেন করতে হয়। যেমন আমি খুব সাপোজ ধরো যে আমি খুব ভিআইপি একটা মানুষকে আপ্যায়ন করতে চাচ্ছি, তো তাকে তো একটা 5 স্টার বা 7 স্টার হোটেলে রাখতে হবে। হ্যাঁ, আবার কম ভিআইপি একজন মানুষকে বা কম ভিআইপি একজন ব্যক্তিকে কাজের ক্ষেত্রে আর কি, কর্মজীবী মানুষদের মধ্যে একজনকে আমি রাখতে চাচ্ছি, তাহলে তাকে তার স্টেটমেন্ট অনুযায়ী তার মতো একটা জায়গায় রাখতে চাচ্ছি, এই যে এইরকম। সো কম্পিউটারের ক্ষেত্রে আমি ডেটা দিতে চাচ্ছি পূর্ণ সংখ্যা, তো ডেটা টাইপ হবে ইন্টিজার। আবার আমি ফ্র্যাকশন দিতে চাচ্ছি কম্পিউটারে, ইনপুট বা আউটপুট পেতে চাচ্ছি, তখন আমাকে ফ্লোট ব্যবহার করতে হবে ডেটা টাইপ হিসাবে। আবার আমি কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা সেন্টেন্সের ওয়ার্ড কে প্রিন্ট করতে চাচ্ছি বা রাখতে চাচ্ছি, তখন আমাকে স্ট্রিং ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরকম করে। আর বুলিয়ানের ক্ষেত্রটা একটু আলাদা, ট্রু ফলস মেনটেন করে শর্ত কিছু ব্যবহার করতে হয় বুলিয়ানের ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়াও অপারেটর হিসাবে আমরা প্রোগ্রামিং এ ব্যবহার করতে পারি গাণিতিক অপারেটর, তুলনামূলক অপারেটর এবং লজিক্যাল অপারেটর। অপারেটরের মধ্যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এটা এমসিকিউ আসতে পারে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কোন সাইন ব্যবহার করা হয়, আমাদের যে গুণ সাইন না স্টার সাইন? Star user. স্যার আবার প্রোগ্রামিং এর ক্ষেত্রে পার্সেন্টেজ মজার ব্যাপার, এখানে মডুলাস হিসাবে কাজ করে পার্সেন্টেজ, যা রেজাল্ট হিসাবে আসবে রিমাইন্ডার, হ্যাঁ ভাগশেষ আসবে। যেমন 21% 2, তাহলে অ্যান্সার কি হবে? 1 হবে। ঠিক আছে, 21% 2, অ্যান্সার হবে 1। আবার 20% 10, 0 রিমাইন্ডার 0। সো এইগুলো এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোগ্রামিং এর ক্ষেত্রে পার্সেন্টেজটা মডুলাস হিসাবে ব্যবহার করা হয়, যার মাধ্যমে আমরা রিমাইন্ডার পেয়ে থাকি। এভাবে কিছু সাইন আছে, অপারেটর তুলনামূলক সাইনগুলো পড়ে ফেলবা, লজিক্যাল অপারেটরের কাজ কি এগুলো একটু দেখে ফেলবা। এটাই হচ্ছে আমাদের আজকের এই স্লাইডের টপিক। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। শর্তমূলক বিবৃতি হিসাবে আর লুপ কন্ট্রোল হিসাবে আমরা কিছু ফাংশন ব্যবহার করে থাকি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, পাইথনে এবং সি তে। এখানে ইফ এলস ব্যবহার করে একটা এক্সাম্পল দেখানো আছে। ইফ এর বাংলা হচ্ছে যদি এজ 18 থেকে বড় বা সমান হয় তাহলে ইউ আর অ্যান অ্যাডাল্ট, আর এলস এর বাংলা হচ্ছে আর যদি না হয় তাহলে ইউ আর এ মাইনর। এখানে একটা শর্ত দেওয়া আছে, যদি
তোমার বয়স 18 থেকে বেশি হয় বা সমান হয় তাহলে অ্যাডাল্ট, আর যদি না হয় অপশনটাও রাখা আছে তাহলে মাইনর। কম্পিউটার কিন্তু দুটো দেখাবে না, কম্পিউটার রেজাল্টের সময় একটাই দেখাবে। তুমি বয়স দিবা একটা, কম্পিউটার দেখাবে একটা। তুমি যদি বয়স দাও 17, কম্পিউটার দেখাবে ইউ আর মাইনর। তুমি যদি বয়স দাও 18 তাহলে দেখাবে ইউ আর অ্যাডাল্ট। তুমি যদি বয়স দাও 100 দেখাবে ইউ আর ইন অ্যাডাল্ট, ইউ আর অ্যান অ্যাডাল্ট। কারণটা কি, এই প্রোগ্রামটা তুমি অলরেডি কম্পিউটারে সেভ করে দিছো, রান করছো, এক্সিকিউট ফলাফল আমরা এইভাবে পাবো। সো এটা একটা ডিফল্ট স্টেটমেন্ট, আমরা প্রোগ্রামিং এ পাইথন ব্যবহার করে এটার আউটপুট দেখতে পারি। এরপরে আসি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে একটা নির্দেশনা কম্পিউটারকে দেয়। আর অ্যালগরিদম আর ফ্লোচার্টটা কি? অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। স্যার লুপটা একটু বুঝাই দিলে ভালো হয়। কোন লুপটা বাবা? স্যার এর আগে যে স্ক্রিনে দেখানো হয়েছিল ওইটা এটা স্যার, ফর এন্ড ওয়াইল। ও ফর অ্যান্ড হোয়াইল। ফর অ্যান্ড হোয়াইল তোমাদের সিলেবাসে আছে কিনা আমি জানি না। যদি ফর এবং হোয়াইল থেকে থাকে তাহলে আরেকটা ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব, কারণ আজকে এটা নিয়ে আলোচনা করলে তো এটা বুঝবাই না, মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, ফর এবং হোয়াইলে একটু কন্ডিশন থাকে, কন্ডিশনের পাশাপাশি এটাতে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট থাকে। যেমন আমি ইফ দেখাচ্ছি, যেটা ইফে দেখো একটা সিম্পল কন্ডিশন, ট্রু হলে উপরেরটা প্রিন্ট করবে আর না হলে নিচেরটা প্রিন্ট করবে, তাই না? কিন্তু ফর এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট থাকায় এটা একটু বুঝতে সময় লাগবে তোমাদের। সো এটা আমি চেষ্টা করব তোমাদের আরেকটা ক্লাসে বুঝাই দেওয়ার, যদি আমার সুযোগ থাকে। ঠিক আছে বাবা? জি স্যার। Yes, sir. এরপরে চলে আসি আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদম বলতে কি বোঝায়, কারো আইডিয়া? জি না স্যার। তোমরা তো প্রত্যেকেই কোনো না কোনো স্কুলে পড়ো। হচ্ছে একটা মানে চার টাইপ অফ, মানে কিভাবে কোনটা থেকে কোনটা হবে ওরকম ধাপ। আচ্ছা, স্যার এটা Condition, sir. Condition type of argy, sir. সমাধান। Set of rules type এর হয়। Condition type of thing, sir. আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই তাহলে। তোমাদের কাছ থেকে অনেকে সবারগুলোই কিছু না কিছু ছুঁয়ে গেছে অ্যান্সারটা। একটা এক্সাক্ট এক্সাম্পল দেই। যেমন তোমাদের প্রত্যেক বছর স্কুলে একটা প্রোগ্রাম হয়, কমন বড় প্রোগ্রাম। কি হতে পারে একজন বলো শুধু? পুরস্কার বিতরণী। অভিভাবক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, Annual sports. Annual sports. এরকম, বা অ্যানুয়াল স্পোর্ট যেটা। তো স্পোর্টসের অথবা পিকনিক। বা 10-12 দিন আগে থেকে টিচাররা অধ্যক্ষ মহোদয়ের সাথে একটা আলোচনা করে খাতার মধ্যে সাজিয়ে ফেলে না পুরো প্রোগ্রামের স্ট্রাকচারটা, যে ওই দিন জি। সকাল ঠিক অমুক সময় ইয়া হবে, আসন গ্রহণ হবে। তারপরে 2 নম্বরে অমুক সময় হচ্ছে প্রধান অতিথি উদ্বোধন করবেন। 3 নম্বরে অমুক সময় হচ্ছে এটা হবে। 4 নম্বরে নৃত্য হবে, 5 নম্বরে একটা গান হবে, 6 নম্বরে নাটক হবে, 7 নম্বরে সমাপনী বক্তব্য হবে। এরকম করে সাজিয়ে ফেলে না আগেই? Yes, sir. জি স্যার। Yes, sir. অ্যানুয়াল স্পোর্টসটা হচ্ছে একটা প্রবলেম, যে প্রবলেম সলভ করার জন্য আগে থেকে এরকম করে ধাপে ধাপে লেখা হয়েছে। এটাই হচ্ছে অ্যালগরিদম। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। Yes, sir. জি স্যার। জি স্যার। Yes, sir. প্রথম সারা জীবন মনে থাকবে। কোন সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে সম্পূর্ণ কার্যপদ্ধতিকে, কোন সমস্যা সমাধান করার জন্য, যে কোনো সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে সম্পূর্ণ কার্যপদ্ধতিকে অ্যালগরিদম বলা হয়। মুখস্থ করাই লাগবে না। আর মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, এটা একটা টপিক ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ে। আমি তো সাধারণত 9-10 এর বই পড়াই না, আমি ইন্টারমিডিয়েটে ক্লাস নেই, শুধু এসএসসি লেভেলে। সো ইন্টারমিডিয়েটে এটা তোমার একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক, প্রোগ্রামিং। অ্যালগরিদম কাকে বলে, ফ্লোচার্ট কাকে বলে, বিভিন্ন প্রোগ্রামের সমস্যার অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো। এটা একটা সিকিউ আসে, হ্যাঁ, 10 মার্কের সিকিউ হয় এখান থেকে। সো আমরা ভালো করে জানলাম অ্যালগরিদমটা। আর ফ্লোচার্টটা কি? অ্যালগরিদমের খুব নিকটতম কাছের ভাই হচ্ছে ফ্লোচার্ট। যেমন আমরা মুভিগুলো দেখি, যুদ্ধের মুভিগুলো যখন দেখি, দেখা যায় যে আমাদের আর্ম ফোর্স বা সেনাবাহিনীর লোকজন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন মুভ করে, তখন খেয়াল করবা তারা লেখা রাস্তায় কোনো একটা চিহ্ন থাকে, ওই চিহ্ন দেখে বুঝতে পারে যে আমাকে এই পাশে যেতে হবে বা এই পাশে যেতে হবে, তাই না? এমন কিছু চিহ্ন থাকে না, সাইন থাকে না? ইয়েস স্যার। এরকম ডিফল্ট সাইন আছে, যেই সাইনগুলোতে
বোঝা যায় যে এটা ধাপ 1, এটা ধাপ 2, এই জায়গায় যে প্রসেস হবে, এই জায়গায় যে ইনপুট হবে, এই জায়গায় যে আউটপুট দিবে, এই জায়গায় যে কন্ডিশন হবে, এরকম কিছু সাইন আছে। এই সাইনগুলোর মাধ্যমে যখন আমরা একটা অ্যালগোরিদমকে প্রকাশ করব, ওই ধাপে ধাপে কার্যপদ্ধতি প্রকাশ করব, বাট লিখে না, সাইন দিয়ে, চিহ্ন দিয়ে, তখন ওটাকে বলা হয় ফ্লোচার্ট। আমি বুঝাইতে পারছি? জি Yes, স্যার। sir. ইয়েস স্যার। ওকে, তাহলে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে আইডিয়া হয়ে গেল আমাদের। কোনো একটা সমস্যা সমাধানের ধাপে ধাপে কার্যপদ্ধতিকে অ্যালগোরিদম বলা হয়, আর ওই সমস্যা সমাধানের ধাপে ধাপে কার্যপদ্ধতি যখন চিহ্নের মাধ্যমে, কিছু চিত্রের মাধ্যমে দেখানো হয়, তখন ওটাকে বলা হয় ফ্লোচার্ট। আর আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে অলরেডি আইডিয়া নিয়েছি যে এই কোনো নির্দেশনা কম্পিউটার, ওটাকে প্রোগ্রামিং ভাষা বলা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল সেশন। এখানে একটা পাইথনের খুব সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, এটাও একটা ইফ দিয়ে, কারণ আজকে শুধুমাত্র ইফ ইউজ দিয়ে আমি দেখাইতে চাইছি যেন তোমরা জিনিসটা একটু, এর আগে একটা ইফ দিয়ে আমরা দেখাইছি কন্ডিশন, এখন একটা দেখাচ্ছি যে কোনো একটা নাম্বার আমরা নিলাম, হ্যাঁ, এটাকে ইনপুট করলাম, নাম্বারটাকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করার পর এটাকে ইনপুট করলাম, ইনপুট করার পর এই নাম্বারটা আমরা যত দিব এটা এখানে হবে এন্ট্রি। যদি মানে যদি এই নাম্বারটা আমরা 10 দেই, তাহলে 2 দ্বারা পার্সেন্টেজ করা আছে, তাহলে 10 কে 2 দ্বারা পার্সেন্টেজ করলে রিমাইন্ডার কত হবে? 0 হবে। যদি রিমাইন্ডার 0 হয়, কোনো একটা সংখ্যাকে, কোনো একটা নাম্বারকে 2 দ্বারা পার্সেন্টেজ করার পর যদি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ 0 হয়, তাহলে এই অপশনটা প্রিন্ট করবে। এই অপশনটা কি? ইজ ইভেন নাম্বার। যে নাম্বারটা দিয়েছি ওটা ইভেন নাম্বার হবে। আর যদি 2 দ্বারা ভাগ করার, 2 দ্বারা পার্সেন্টেজ করার পর এখানে 0 না হয়, অর্থাৎ এই কন্ডিশনটা সত্যি না হয়, তাহলে উপরেরটা প্রিন্ট করবে না, এই নিচেরটা প্রিন্ট করবে। সত্যি হলে উপরেরটা প্রিন্ট করবে, আর মিথ্যা হলে নিচেরটা প্রিন্ট করবে। যদি আমি এখানে 10 দেই তাহলে ইভেন নাম্বার প্রিন্ট করবে, আর যদি 11 দেই তাহলে অড নাম্বার প্রিন্ট করবে। তাহলে যে কোনো একটা নাম্বার যদি আমি দেই, সেটা ইন্টার প্রেস করার পর কম্পিউটার আগে আমার কাছ থেকে নাম্বারটা চাইবে, ইন্টার দ্য নাম্বার। আমি যদি 10 দেই তাহলে 10 ইজ ইভেন নাম্বার দেখাবে। এই যে এখানে আউটপুট দেখানো যাচ্ছে এভাবে। সো এটা একটা পাইথনের প্রোগ্রাম, এটা থনি ব্যবহার করে করা হয়েছে। পাইথন তোমরা যে কোনো টুলসে করতে পারো, অনেকগুলো অ্যাপস আছে, মোবাইল ফোনেও করা যায় অনেকগুলো অ্যাপস ব্যবহার করে। হ্যাঁ, তো তোমরা এখান থেকে করতে পারবা। যেহেতু 9-10 এ পাইথনটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, ওই পাইথনটা আস্তে 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 একটু শেখার ট্রাই করবা ক্লাস 9 এ থাকতে, তাহলে 10 এর প্রেশার অনুভূত হবে না। বুঝছেন? এই হচ্ছে আমাদের এক্সাম্পল। এছাড়া পাইথনের অনেকগুলো প্রকারভেদ আছে এখানে, এই বিষয়গুলো, প্রকারভেদ গুলো একটু জেনে নিবা, নাম সহ ইন ডিটেইলস গুলো তোমাদের একটা বই দেওয়া আছে, বইয়ের মধ্যে আছে। এই বিষয়গুলো সম্পর্কে একটু আইডিয়া নিবা, যাতে করে এমসিকিউ তে তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারো। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার টপিকের যে আলোচনাগুলো ছিল এগুলো শেষ করলাম। তোমাদের যদি কোনো রকম কোনো আলোচনা থাকে, যে কোনো বিষয় জানতে ইচ্ছা করে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আমরা 5 মিনিট সময় দিব। যাদের কোয়েশ্চেনস আছে তারা হ্যান্ড রেজ করেন। MD9 MD9 শুনতেছেন? আচ্ছা, মৌনতা। স্যার, আমার প্রশ্নটা ছিল যে স্লাইডের প্রথম দিকে দেখানো হয়েছিল ছবিতে যে এক্সিকিউটিভ মেশিন কোড, এটা আসলে কি? আচ্ছা, কোড, প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা বিভিন্ন লেভেলে, যেমন মনে করো আমি এক্সাম্পল দিলাম যে মোবাইল ফোন কিন্তু যখন প্রথম চালু হয় তখন একটা স্ট্রাকচার ছিল, আজকে এ পর্যন্ত কত আপডেট একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মোবাইল ফোনগুলো এখন নাই, এরকমটা। সো এইরকম প্রোগ্রামিং যারা আবিষ্কার করছে, একটা একটার পর একটা আবিষ্কার হয়েছে। সো এগুলোকে একটা প্রজন্মের মধ্যে ফেলিয়ে দিয়েছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এরকম। সো এই যে মেশিন ভাষা বা মেশিন কোড, যেটা এটা যে প্রথম একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে, যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, 0-1 দিয়ে টাইপ করা একটা কোডিং। একদম প্রথম দিকে এই ভাষাটা তৈরি করা হয়েছিল, এই প্রোগ্রামিং এর মাধ্যমেই কোডিং করা হইতো, এই 0-1 দিয়ে লিখে। এটা জি স্যার, থ্যাংক আর ইউ। এটা চালু হয়েছিল খুব সম্ভবত সালটা আমার মনে নাই, 1950 সাল, এই সময়টাতে ওটা এস্টাবলিশ হয়েছিল। যদিও এটা ইন্টারমিডিয়েটের এমসিকিউ লেভেলে জ্ঞানমূলক প্রশ্নে এটা আসে, কত সালে চালু হয়েছিল। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
সো এটা প্রথম প্রজন্মের ভাষা, একে 1G ফার্স্ট জেনারেশন বলা হয় এটাকে। জি স্যার। আজিজুল হাকিম কিছু বলতে চাচ্ছ? আজিজুল হাকিম, এমডি আজিজুল আসসালামু হাকিম, আলাইকুম স্যার। কেমন আছো বাবা? তুমি কিছু বলতে পারছো? শুক্র আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। হ্যাঁ, আর এই কি তো আমি বলতে চাচ্ছিলাম যে পাইথন দিয়ে কি যে এআই এর কাজগুলো যেভাবে করা হয় নাকি? পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে অনেকগুলো অ্যাপস বানানো হয়। নট অনলি অ্যাপস, অনেকগুলো কাজ থাকে মূলত। সো যদি তুমি এআই রিলেটেড কোনো অ্যাপস বানাতে চাও, ওটার হেল্প নিতে পারবা, কিন্তু তোমাকে অনেক এক্সপার্ট হতে হবে পাইথনে, যেটা আমিও না। আমি স্যার অ্যাপস গুলো যেমন কি কি হতে পারে? যে কোনো কিছু। একটা উদাহরণ দেন না স্যার। অ্যাপস এর তো অভাব নেই। অ্যাপস মানে আমি যদি অ্যাপস এর কথা আলোচনা করি তাহলে সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যার বেসিক্যালি টু টাইপস, দুই ধরনের। একটা হচ্ছে ওএস আর একটা হচ্ছে অ্যাপস। ওএস টা কি কেউজন বলো? ওএস টা অপারেটিং সিস্টেম স্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সো অপারেটিং সিস্টেম সফটওয়্যার এক ধরনের সফটওয়্যার, আর অ্যাপস হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিউজ, আর আমরা জানি এখন অনেক কম বয়সী ছেলে পেলে অ্যাপস বানাচ্ছে। রিসেন্টলি আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে অনেক কম বয়সী ছেলে পেলে অ্যাপস বানাচ্ছে। সো কোনো একটা প্রোগ্রামিং এর উপর, যেমন সি এর উপর যদি তোমার ভালো ধারণা থাকে, পাইথনের উপর যদি তোমার স্যার। ভালো ধারণা থাকে, তুমি চেষ্টা করতে পারো। এটার উপর কোর্স করবা, আগে ইন ডিটেলস কোর্স করবা, এবং তুমি ল্যাঙ্গুয়েজটা যখন শিখবা তখন তোমার টার্গেট থাকবে যে আমি শুধু বেসিকটা শিখবো না, এইটা দিয়ে কি প্রজেক্ট করা যায়, কোন ধরনের প্রজেক্ট করা যায়। একটা টার্গেট ফিক্স করবা যে হ্যাঁ আমি এইটা শিখতেছি, এই প্রজেক্টটা করব, এই প্রজেক্টটাতে অংশগ্রহণ করবো, বা এই প্রজেক্টটা তৈরি করবো বা বিল্ড করবো, এই জন্য শিখতেছি। তখন তুমি দেখবা যে ওটা সম্ভব তোমার জন্য। আর যদি তুমি সিলেবাসের জন্য শুধু পড়ো, যে না আমার বেসিকটা জানবো, আমার কভার করবে আমার 9-10 এর ইন্টারমিডিয়েট সিলেবাস, 8-2 এর জন্য যতটুকু শিখবো সেটা হচ্ছে খুবই বেসিক, জাস্ট বুঝলে হলো। তুমি পরীক্ষার খাতায় লিখলে বা বুঝলে, এই কারণ পরীক্ষার খাতায় না বুঝলে তুমি লিখতে পারবে না, কারণ অন্যান্য সব প্রশ্নগুলো কমন পড়ে, কিন্তু এখানে পাইথনের প্রশ্ন বা সি এর প্রশ্ন কমন পড়বে না, তোমাকে বানায় দেওয়া হবে, তোমাকে লিখতে হবে। সো ইটস মাস্ট, তোমাকে বুঝতে হবে। স্যার ওকে, ওয়েবসাইট আর কি স্ট্যাটিস্টিকে দেখা যাচ্ছে যে এআই বানানোতে হচ্ছে কি পাইথন বেশি ইউজ করা হয় এখানে সবচেয়ে বেশি আর কি। এটার কারণটা কি? আপডেট সি আগে, এই আজ থেকে 10 বছর আগে, 10-15 বছর আগে সি ছিল মাস্টার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মনে করো এরকম একটা। সি সবাই ইউজ করতো। এখন সি থেকে পাইথনটা অনেক ইজি, শর্টকাট। হ্যাঁ, আপডেট ভার্সন, সবাই মানুষ শর্টকাট পছন্দ করে। শর্টকাট বলতে সেটা না, তুমি অল্প পরিশ্রম করবা, আউটপুট ভালো পাবা, সবাই এটা চায়। স্যার অল্প পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে ভালো পাওয়া। পাইথন ইউজ করার কি মূল কারণ কি লাইব্রেরি বিল্ড এটার জন্য নাকি? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ স্যার। এক্সিকিউট সাথে সাথে দেখতে পারতেছো, অটো সেভ হচ্ছে এরকম। আর অন্য কেউ কিছু বলবা? আজিজুল, কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছো বাবা? পূর্ণ দাস। আজিজুল স্যার ইফ আর এলস এর যে বিষয়টা আছে, শুধু কি পাইথনের ক্ষেত্রে সেটা ইউজ করা যাবে নাকি সি প্লাস প্লাস কিংবা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা ইউজ করা সম্ভব? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মধ্যে যা কিছু ইনক্লুড আছে ফাংশন, সবগুলো সবার ক্ষেত্রে। যদি ইফ পাইথনে থাকে পাইথনেও হবে, ইফ যদি সিতে থাকে সিতেও হবে, ইফ যদি অন্য কোনো ভাষায়ও ডিফল্ট হিসাবে ব্যবহার করা থাকে সেখানেও হবে। যেমন আমরা একটা সিম্পল এক্সাম্পল দিই, তুমি বাসায় তোমার আম্মু তোমাকে নাস্তা দেয় একটা বাটিতে সুন্দর, আবার ভাত খেতে দিলে একটা প্লেটে দেয়, আবার খাচ্ছি, কিন্তু দেখো বিভিন্ন জিনিস ব্যবহার করে আমি খাচ্ছি। সো এইরকম ডিফল্ট হিসাবে অনেক কিছু ইউজ করা যেতে পারে। আমি পাইথনে যে ইফ ব্যবহার করে সি প্লাসেও কিন্তু ইফ আছে, আমি এটা জানি। হ্যাঁ, মনে করো আমার জানার ঊর্ধ্বে যদি আমি না জানতাম, আমি জানি বলে তোমাকে বলতে পারলাম যে ইফ সিতেও ব্যবহার করা হয় কন্ডিশন হিসাবে। হ্যাঁ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ইফ ব্যবহার করতে হতে পারে। আবার ডিফল্ট হিসাবে বা স্ট্রাকচার হিসাবে ইফ নাই, তাহলে ওটাতে ব্যবহার করা হবে। এবং আপডেট যে আরো যে ল্যাঙ্গুয়েজ গুলো আপডেট হচ্ছে, তখন হয়তো দেখা যাচ্ছে যে ইফ এর ব্যবহার নাই, ইফ এলস এর ব্যবহার আছে, ইফ পাওয়া যায় না। ওকে স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার।
এরকম মনে হয় এটা একটা ভাষা, প্রোগ্রামিং ভাষা। আমাদের বাংলা ভাষা যেমন আমি ভাত খাই, আমি ভাত তারপরে খাই, আবার ইংরেজিতে যায় এটা পাল্টে গেল, আমি খাই ভাত, আই ইট রাইস। সো লাইক দিস, ইংরেজির স্ট্রাকচার যেমন বাংলার স্ট্রাকচারটা একরকম, কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাটাও স্ট্রাকচারটা একরকম। হ্যাঁ, এটা বলতে পারো যে প্রোগ্রামিং ভাষা যেহেতু অনেকগুলা, তাই অনেক যে আবিষ্কার করছে যখন, যে ফরম্যাট গুলো দিয়ে বানাইছে বা যে ফাংশন গুলো বিল্ড হিসেবে রাখছে সেগুলো ইউজ করতেছি। এখন আমাকে যে ভাষার এক্সপার্ট হতে হবে সেই ভাষার ফাংশন গুলো একটু জানতে হবে। যেমন আমি যদি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি, আমাকে আগে জানতে হবে ইংলিশ ওয়ার্ড, না হলে আমি কিভাবে সেন্টেন্স মেক করব, তৈরি করতে পারবো না তো। সো এরকম প্রোগ্রামিং শিখতে গেলে প্রোগ্রামিং এর ফাংশন গুলো আমাকে জানতে হবে যে কোনো একটার উপর বস হইতে গেলে। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে স্যার অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াডে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মতো কি প্রশ্ন দেওয়া হবে নাকি? এইটা আমি আসলে একদমই ব্যাপারটা সম্পর্কে এখনো জানি না। আইসিটি অলিম্পিয়াডের টিমের যে এমসিকিউ ভিত্তিক কোশ্চেন করা হবে। এনারা প্রশ্ন মেকার, এনারাই প্রশ্ন তৈরি করবেন, এনারা এই বিষয়টা সম্পর্কে ভালো জানবেন। তবে আমরা যে আলোচনাগুলো করতেছি, টপিক বেজ আলোচনাগুলো করতেছি, ইনশাল্লাহ এগুলোর মধ্যেই তোমরা আশা করা যায় ভালো ফিডব্যাক বা ভালো প্রশ্ন পাবা। স্যার যে আগে কোন একটা কোড দেওয়া থাকবে, ওটার আউটপুট কি হবে স্পেসিফিক, এরকম এমসিকিউ টাইপের নাকি? থাকতে পারে, ওইগুলো হায়ার লেভেল থাকবে, Higher এমসিকিউ টাইপের থাকবে, সিএসসি যারা আছে ওরা পাবেন পেলে। ও, যে আমাদের জন্য কিরকম হতে পারে? আপনাদের ক্যাটাগরি ওয়াইজ থাকবে কোয়েশ্চেন্স। আপনার যে সিলেবাসে যতগুলো ক্যাটাগরি দিছে ওইখান থেকে আসবে, বুকস যেগুলো দিছে, তারপর ক্লাস যেখান থেকে হচ্ছে ওইখান থেকে আসবে সবগুলো। জি, ডেটা টাইপ, তারপরে গ্রুপ কন্ডিশন, এই মধ্যে থেকে কি? হ্যাঁ, সিলেবাসে যা আছে। স্যার এই প্রবলেমটার ধন্যবাদ, জন্য স্যার। আমার কোশ্চেনটা ছিল যে আমাদের মক টেস্টের একটা মানে অপশন আছে, যদি ওইটাতে আমাদের জন্য কিছু এমসিকিউ দেওয়া হতো, আমাদের টেস্ট করা হতো, তাহলে ভালো হতো। হ্যাঁ, ওইখানে অ্যাড হয়ে যাবে ক্লাস শেষে, এই মাসটা ক্লাস শেষ হয়ে যাবে, তারপর পরের মাস থেকে মক টেস্ট গুলো অ্যাড হবে।